শুরু করছি শুকনো পাতার নূপুর পায়ে গল্প পর্ব সংখ্যা 2। যাকে বিয়ে করতে এসেছে এবং যাকে বিয়ে করেছে দুজনেই পালিয়ে গেল। প্রফেসরের সিস্টেমে নিশ্চিত খাবলা আছে। আকাশ কল করার পরপরই বিয়ের আসরের আশেপাশের গুনগুন করা এমন কথা কানে ভেসে আসতেই মেজাজ দ্বিগুণ চওড়া হলো বারিশের। রাগ করে সে কল কেটে দিয়েছে, কিন্তু ওপাশ থেকে আকাশ নাছোড়বান্দার মতো বারবার রিং করেই যাচ্ছে। বিরক্তিতে বারিশ ফোনটাই বন্ধ করে দিল। গাড়ির স্টিয়ারিংয়ের হুইলটা শক্ত মুঠিতে চেপে ধরেই সে অ্যাক্সিলেটরে জোরে পাড়া দিল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে। তাতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে একটা জোরে থাপ্পড় মেরে বারিশ ক্ষিপ্ত গলায় গর্জনে ফেটে পড়ল। পুরো পরিবারটাই একটা ফ্রড। আর একজন তো তাও বিয়ের আগে পালিয়েছে, আর তুমি নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসে কবুল বলে তারপর ঢ্যাং ঢ্যাং করতে করতে পালালে। আই উইল নট স্পেয়ার ইউ। ঝিলমিল, এই অপমানের শেষ আমি দেখেই ছাড়ব। গাড়ির স্পিডোমিটারে কাঁটা আরও উপরে উঠছে। বারিশ স্টিয়ারিংয়ে শক্ত করে চাপ দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভেতরে লোকজনের ফিসফিসানিগুলো কিছুতেই থামছে না। ঠিক তখনই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় অপরিচিত অবয়ব ভেসে উঠল। সরু হলো বারিশের চোখ দুটো। সঙ্গে সঙ্গেই সে ব্রেক কষল। গাড়িটা ঠিক ঝিলমিলের গা ঘেঁষে থেমে যায়। হঠাৎ গাড়ির মুখোমুখি হয়ে ঝিলমিল থমকে দাঁড়ালো, কিন্তু বারিশের গাড়িটা চিনতে পেরে তার চোখ জোড়া ভয়ে বড় বড় হয়ে গেল। সে এক সেকেন্ডও নষ্ট না করে উল্টো ঘুরে আবার মরিয়া হয়ে দৌড় দিল। ঝিলমিল! বারিশের গলা দিয়ে এক হুঙ্কার বের হয়ে আসে। সে দ্রুত গাড়ির দরজা খুলে বের হয়ে এসে প্রচণ্ড ক্ষিপ্রতায় ঝিলমিলের পিছু নেয়। পালাবে যখন বিয়ে করলে কেন আমায়? দাঁড়াও বলছি, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দেবো তোমার। বারিশ দৌড়াতে থাকে ঝিলমিলের পিছে পিছে। বউ সাজার জন্য বিয়ে করেছি, সংসার করার জন্য না। ঝিলমিল দৌড়াতে দৌড়াতে বলল। ভারী শাড়ি গহনা নিয়ে যতটুকু সম্ভব দৌড়াচ্ছিল। বাড়ির অনেকটা দূরেও সে চলে গিয়েছিল। ভেবেছিল একটা বাস বা ট্রেন পেলে আপাতত দূরে কোথাও চলে যাবে। স্টেশনের কাছাকাছি চলে এসেছিল সে, কিন্তু যার জন্য পালাচ্ছিল সে এসে সামনে ধরা দিল। তুমি কি দাঁড়াবে? ধরতে পারলে খুব বাজে অবস্থা করব আমি তোমার। ঝিলমিল এসব কিছুই শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ঢেলে দিয়ে দৌড়াচ্ছে। শাড়ি পরে দৌড়ানোর কারণে শাড়িটা খুলে খুলে যাচ্ছে। সে উঁচু করে রাখা কুচিগুলো ছেড়ে দুই হাতে বুক জড়িয়ে ধরে দৌড়াতে লাগলো। আর ঠিক তখনই বিপত্তি বাঁধল। পায়ের কাছের কাপড়ের ঘেরের কাছে আটকে গিয়ে হুমড়ি খেয়ে পাকা রাস্তায় আছাড় খেয়ে পড়ল সে। মেয়েটার এই পতন দেখে বারিশের পায়ের গতি থেমে যায়। ঠোঁটের কোণে বিজয়ের হাসির রেখা ফুটে ওঠে। সে ধীরে ধীরে এগোতে লাগলো ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থায় ঝিলমিল ভয়ে ভয়ে পেছনের দিকে সরতে লাগলো, আর বারিশ ঠিক ততটাই নিঃশব্দে এগোতে লাগলো। ঝিলমিল আরও পেছায়, লোকটা আরও এগোয়। এভাবে কতক্ষণ চলতে থাকে। তারপর ঝিলমিল আচমকা উঠে আবারও দৌড় লাগানোর প্রস্তুতি নেয়। আমাকে ধরা এত সহজ না। এতটুকু বলে বেচারি ঘুরে দৌড় দিতে গিয়ে পথের ধারে এক কারেন্টের খাম্বার সাথে সজোরে ধাক্কা খায়। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা যেন তার চোখের সামনে ঘুরতে লাগলো। মাথার ভেতরে যেন এক ঝাঁক ঝিঝি পোকা ডেকে উঠল। কপালটা ততক্ষণে ভালো মতোই ফুলে উঠেছে। ঝিলমিল জানত আজ রাতে তার কপালে আরও দুর্ভোগ আছে, কিন্তু এই কারেন্টের খাম্বাটা যে ঠিক এই সময় তার পথ আগলে দাঁড়াবে তা তো ভাবেনি। এমনিতেই পেছনে জ্যান্ত এক খাম্বা তাড়া করে ফিরছে, তার উপরে আবার এই জড়ো খাম্বার আগমন। ফুলে ওঠা কপালে আঙুল বুলিয়ে যন্ত্রণায় চোখ মুখ কুচকে পেছনে তাকাতে না তাকাতেই গালে এসে পড়ল বারিশের শক্ত হাতের আঘাত। ঝিলমিলের মাথায় এবার আরেক দফা ঝিঝি পোকা ডেকে উঠল। চোখ বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর ধীরে ধীরে চোখ মেলল। প্রথমে কারেন্টের খাম্বার সাথে কপালে, তারপর জ্যান্ত খাম্বার হাত গালে। পরপর দুটো আঘাতেই অনিচ্ছাকৃতই মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বারিশ নিজের মাঝারি সাইজের লম্বা চুলগুলো কপাল থেকে সরিয়ে বলল, তুমি কি নিজ দায়িত্বে ভদ্রভাবে গাড়িতে গিয়ে বসবে, নাকি আমি ব্যবস্থা করব? ঝিলমিল অভিমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলল, আমি যাব না, আপনি চলে যান চাচ্চু। আমি কিছুতেই। বাকি কথাটুকু আর ঝিলমিলের
ঠোঁট গলে বেরোনোর সুযোগ পেল না। বারিশ এক ঝটকায় তার পেশিবহুল শক্তপোক্ত হাত বাড়িয়ে ঝিলমিলকে পাজা কোলে করে শূন্যে তুলে নিল। নিমিষেই মেয়েটা আছড়ে পড়ল বারিশের চওড়া কাঁধের উপর। আচমকা এই ভারসাম্যের পরিবর্তনে নিজেকে সামলাতে প্রথমে অবচেতনভাবেই বারিশের গলা জড়িয়ে ধরল ঝিলমিল। পরক্ষণে ঘোর কাটতেই মাটিতে নামার আকুতি নিয়ে বারিশের পিঠে দুই হাতে কিল থাপ্পড় মারতে শুরু করলো। চাচু প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি যাব না তো বলছি, আমি এই বিয়ে মানি না। বারিশের কানে যেন এই আর্তনাদ পৌঁছালো না। 17 বছর বয়সী অবুজ বিবির সমস্ত আক্রমণ আর হাতের থাপ্পড় মুখ বুজে সহ্য করে সে হনহন করে এগিয়ে গেল গাড়ির দিকে। ঝিলমিল মরিয়া হয়ে এক পর্যায়ে বারিশের শক্ত কাঁধে কামড় বসিয়ে দিল, কিন্তু তাতেও ওই পাষাণ পুরুষের কোনো হেলদোল হলো না। গাড়ির দরজা খুলে এক প্রকার জোর করে তাকে ভেতরে বসিয়ে দরজা লক করে দিল সে। গাড়ির ভেতর কিছুক্ষণ অনর্থক চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হলো ঝিলমিল। ভাবল বাড়ি ফিরলে আব্বু নিশ্চয়ই তাকে এই রাগী প্রফেসরের হাত থেকে বাঁচিয়ে নেবে। কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন দেখল গাড়িটা তাদের বাড়ির গেটে না ঢোকে পাশের বাড়ি অর্থাৎ শেহেরিয়ার ভিলার রাজকীয় গেট খুলে ভেতরে প্রবেশ করছে, তখন তার বুকের ভেতরটা আবার ছেদ করে উঠল। সে পুনরায় চিৎকার করে উঠল, এ কি, এখানে কেন যাচ্ছেন? আমাদের বাড়ির গেট তো এটা না, এটা তো আপনাদের বাড়ি। গাড়ির ইঞ্জিন বন্ধ করে বারিশ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, আজ থেকে এটাই তোমার একমাত্র বাড়ি। ঝিলমিল আবার ছটফট করে উঠল, যাব না, নামিয়ে দিন আমাকে, আমি এই বাড়িতে কিছুতেই পা দেব না। এবারও তার কোনো আকুলতা বারিশের কানে স্পর্শ করল না। আগের মতোই ঝিলমিলকে কাঁধে তুলে নিয়ে দীর্ঘ পদক্ষেপে গাড়ির বাইরে বের হয়ে এলো সে। লন পেরিয়ে শেহেরিয়ার বাড়ির সদর দরজা পার হয়ে বিশাল লিভিং রুমের সব পেছনে ফেলে সিঁড়ি বেয়ে সোজা নিজের ঘরের দিকে এগোতে লাগলো। এদিকে লিভিং রুমে তখন এক থমথমায় পরিবেশ। পুরো শেহেরিয়ার বাড়ির লোক চাতকের মতো নতুন বরবধূর অপেক্ষায় বসেছিল। স্বয়ং বাড়ির বড় আম্মা শেহেরিয়ার ঝর্ণা বেগম নিজের রাজকীয় সোফায় বসে অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ছেলেকে ওইভাবে রণক্লান্ত ভঙ্গিতে কাঁধে করে ঝিলমিলকে নিয়ে আসতে দেখেই তিনি ধর্মর করে দাঁড়িয়ে পড়েন। কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারিত হওয়ার আগেই তার চোখ চরক গাছ। বিস্ময় হতবাক হয়ে তিনি ছেলের ঘরের দিকে তাকিয়ে রইলেন। তার এই অবাক হওয়ার কারণ ঝিলমিলকে ওইভাবে তুলে আনা নয়, তিনি বিস্মিত হলেন পাত্রীর অদল বদল দেখে। তার ছেলে বিয়ে করতে গিয়েছিল অন্য একজনকে আর ঘরে তুলে নিয়ে এলো সম্পূর্ণ অন্য আরেক মেয়েকে। চোখ দুটো বড় বড় করে অবিশ্বাসের দৃষ্টিতে নিজের বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে ঝর্ণা বেগম প্রায় চিৎকার করে উঠলেন, কি হলো এটা? ঝিলমিল এখানে এই বেশি কেন? কার জায়গায় কে এলো? শাশুড়ির এমন রূপে ভীতে হলো শিউলি বেগম। বলল, আসলে আম্মা এতক্ষণ লুকিয়েছি, দেখি পালিয়েছে। ঝর্ণা আম্মার চোখ এবার আরো বড় বড় হয়ে গেল। কি? হ্যাঁ আম্মা, এই জন্যই তখন আপনাকে বারবার কল করছিলাম। দেখি পালানোর পর চৌধুরী বাড়ির নূরজাহান আম্মা তরঙ্গের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস, গেল গেল, এবারের আম্মা এবার গেল। দুলতে লাগলো সে। শিউলি বেগম দ্রুত শাশুড়িকে আগলে ধরলেন। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে গেল। কি শোনালে আমাকে বড় বউ? আমার তরঙ্গের বউ এই ঝিলমিল? এই কেউ বরফ আন, আমার মাথায় এনে কেউ বরফ দে। শেষ, এতটুকু বলেই জ্ঞান হারালেন আম্মা। বারিশ দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মাকে এমন চেতনাহীন হতে দেখে ডক্টরকে কল করলো। কিছুক্ষণ মায়ের পাশে বসে ডক্টরকে বিদায় জানাতেই সদর দরজা পর্যন্ত এগিয়ে গেল। তখন থেকে একা একা বসে এইসব ভাবছে ঝিলমিল। লোকটা দরজার বাহির থেকে লক করে সেই যে গিয়েছে আর আসছে না। ঝিলমিলের পরনে তার 4 কোয়ার্টার ঢিলাঢালা লেডিস প্যান্ট আর পাতলা টি শার্ট, অথচ মাথায় জড়িয়ে আছে বিয়ের সেই ভারী কারুকার্য খচিত লাল ওড়নাটা, সেটাও বড্ড এলোমেলো অবস্থায়। ঘরের মেঝেতে দলা পাকিয়ে পড়ে আছে দামি বেনারসি আর ছড়িয়ে ছিটিয়ে আছে ভারী গহনাগুলো। খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে থাকতেই মেয়েটার পা ব্যথা হয়ে গেল। মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে 17 বছর বয়সী মেয়েটা।
তার মস্তিষ্ক এখনও এই আকস্মিক পরিবর্তনটা পুরোপুরি মেনে নিতে পারছে না। ঠিক তখনই নিস্তব্ধ ঘরটাতে একটা পুরুষালী শীষ বাজার শব্দ এলো। ভাবনার সুতো ছিঁড়ে গেল ঝিলমিলের। সে খানিকটা চমকে দরজার দিকে তাকিয়ে আবারও মেঝের দিকে তাকালো। পকেটে হাত গুজে হেলে দুলে ঘরে প্রবেশ করছে বারিশ। তার গায়ে এখনো বিয়ের শেরওয়ানি, তবে তার সামনের উপরের 3টা বোতাম বেখেয়ালিভাবে খোলা। খুব উদাস মনে শীষ বাজাতে বাজাতে ভেতরে এলো। খাটের ওপর ঝিলমিলের এই অদ্ভুত রূপ দেখে বারিশের ঠোঁটের শীষ আচমকাই থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলকে উপর নিচ ভালোভাবে পর্যবেক্ষণ করল। নতুন বউকে এমন পোশাকে দেখবে এটা তার কল্পনাতেও ছিল না। শুকনো একটা ঢোক গিলে কিছুটা বিস্ময় নিয়ে বলল, এসব কি পরে আছো? ঝিলমিল কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকালো না। এই মেয়ে, তোমাকে বলছি। এবার বারিশের কণ্ঠস্বর কিছুটা চড়ালো হলো। তবুও নিস্পৃহ রইল ঝিলমিল, কোনো নড়চড় নেই। যে এইভাবে জোর খাটিয়ে এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে, তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার করে কাঁদছে না এটাই অনেক বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে এসে হাঁটু গেড়ে বসে, শক্ত হাতে ওর 2 বাহু চেপে ধরে একটা হালকা ঝাঁকুনি দিয়ে বলল, তোমার সঙ্গে কথা বলছি আমি। কি পরেছ এইগুলা? আর কাপড় নেই? ঝিলমিল এবার চোখ তুলে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগের যাচা থেকে আচমকা স্বামী বনে যাওয়া পুরুষটার দিকে সোজা তাকালো সে। বারিশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে তীব্র শক্তিতে নিজের বাহু দুটো ওর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে তার অত্যন্ত দৃঢ় গলায় বলল, আমাকে ধরবেন না চাচ্চু, আপনি আমার চাচ্চু, সেটা ভুলে যাবেন না। কথাটা শুনে বারিশের চোয়াল শক্ত হয়ে এলো। ঝিলমিলের দিকে সামান্য ঝুঁকে চোখের মনি সরু করে সে ফিসফিসিয়ে বলল, ছিলাম চাচ্চু, ছিলাম। নাও আই এম ইউর হাজব্যান্ড মিসেস বারিশ। শুনেও কেমন গা গলিয়ে উঠল ঝিলমিলের। এই লোক তার চাচ্চুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি বাসা তাদের। বারিশ শুধু তার চাচ্চুর বেস্ট ফ্রেন্ড না, তার চাচ্চুর আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হওয়ায় তাদের 2 পরিবারের ঘনিষ্ঠতাও অনেক বছর ধরেই প্রবল। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তোমার দাদিমা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, বারিশ বলল। আমাকে ঝুলিয়ে দিয়েছে? আমাকে? আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে, তেতে উঠল ঝিলমিল। আমি কি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম? আমি কি আপনাকে বিয়ে করার জন্য বউ সেজে বসেছিলাম? পিঠাপিঠি বলল ঝিলমিল। হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট হেসে ঝিলমিলের মাথায় থাকা লাল দোপাট্টার দিকে ইশারা করে বলল। ঝিলমিল এবার আরও রেগে গেল। এক হাতে বারিশের শেরওয়ানির এক পাশ চেপে ধরে বলল, এটা কি? আপনিও তো জামাই সেজে বসে আছেন। বারিশ খুব উদাস ভঙ্গিতে বলল, আমি তো তোমার জন্য সাজিনি, কিন্তু তুমি আমার জন্য সেজেছ। সাজিনি, সাজানো হয়েছে, জোর গলায় বলল সে। যাই হোক, সাজানো হলেও সেটা আমার জন্যই হয়েছে, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাইনি। আমিও তো পালিয়ে গিয়েছিলাম, কেন নিয়ে এলেন আমাকে? ঝিলমিল বলল, যখন পালিয়েছ তখন আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তুমি আমার বউ হয়ে গিয়েছো, বারিশের বউ। আর প্রফেসর ফাইজান বারিশের বউ বিয়ের দিনই পালিয়েছে, এটা সবাই জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে। না হলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছেই ছিল না আমার। নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করছে না আপনার? সেই ভদ্রতা আপনার মধ্যে আছে? কলেজের সবাই যেদিন আপনার আসল মুখোশ জানবে সেদিন দেখব প্রেস্টিজ কিভাবে ধরে রাখেন। আমার সেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছেও নেই। যেই কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা খুব ভালোই এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। আমার বাবার সাথে আপনার কিসের শত্রুতা? হ্যাঁ? বারিশ অবাক হওয়ার মতো করে বলল, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর, আমার একটা মাত্র বউয়ের একটা মাত্র বাপ। ঝিলমিলের থুতনিতে আঙুল বুলিয়ে বলল। অদ্ভুত ঠেকলো ঝিলমিলের, মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল। বারিশ ওর মুখ আবারও নিজের দিকে ঘোরালো, ঝুঁকে আরও কাছে গেল, চোখ বোলালো আবারও অষ্টাদশীর সর্বাঙ্গে। সব খুলে ফেলেছ, মাথার এটা খোলনি কেন? মাথায় থাকা দোপাট্টার দিকে তাকিয়ে বলল, অনেক চেষ্টা করেছি খোলার।
বারিশ নিজেই এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত লাগালো। বাধা দিল না ঝিলমিল। সে এটা খোলার জন্য অনেকক্ষণ যাবৎ নিজে নিজেই যুদ্ধ করেছে। বারিশ এটা খুলতে খুলতে ঝিলমিলের দিকে আরও বেশি ঝুঁকলো। ঝিলমিল যত পেছাচ্ছে সে তত ঝুঁকে যাচ্ছে। অবশেষে খুলতে সক্ষম হয়, কিন্তু তবুও বারিশ সেভাবেই থেকে বলল, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এমন বাক্যে জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে থাকলো বড় বড় চোখ করে। তারপর খানিকটা আতঙ্কিত গলায় বলল, আপনি ঠিক আছেন তো বারিশ চাচ্চু? হোয়াট দ্য হেল! চাচ্চু বলে মুডটা নষ্ট করছো কেন? কিসের মুড? বারিশ কিছুই বলল না। সে সোজা চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য গলায় শুধালো, কি বললেন? তোমার না কিছুদিন পর থেকে এক্সাম, পড়তে বসো এখনই। ঝিলমিলের ভেতরের জেদটা আবারও চাড়া দিয়ে উঠল। পারবো না, আমাকে দয়া করে আমার বাসায় রেখে আসুন। আব্বু নিশ্চয়ই এতক্ষণে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। বারিশের ঠোঁটের কোণে আবারও সেই কুটিল হাসি ফুটে উঠল। সে শীতল গলায় বলল, মাত্র তো শুরু, ওনার সুস্থ থাকার দিন এবার শেষ। ঝিলমিল এই কথার অন্তর্নিহিত অর্থ বোঝার আগেই বারিশ থেকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। বুক সেলফের কাছে ওর ক্লাসের কয়েকটা বই ছিল, যেগুলো নিয়ে এসে ঝিলমিলের সামনে বাড়িয়ে দিল। এক্ষুনি পড়তে বসো, না হলে মারবো। ঝিলমিলের চোয়াল ঝুলে গেল। এই লোকটা বলে কি? বাসর রাতে বউকে মারার হুমকি দিচ্ছে। সে ফুঁসে উঠে বলল, কি মারবেন মানে? গায়ে হাত তুলবেন আমার? বই খোলো, অত্যন্ত দৃঢ় আর শক্ত গলায় বলল বারিশ। ঝিলমিল নড়াচড়া না করে ওভাবেই বসে রইল দেখে বারিশ এবার সিংহের মতো উচ্চস্বরে ধমকে উঠল, খোলো বলছি। হঠাৎ সে চেনা প্রফেসরের রাগে ধমকে ঝিলমিলের ভেতর থেকে কেঁপে উঠল। আর কোনো তর্ক না করে সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মেলল। রাগ আর ক্ষোভেই সে ইচ্ছে করছে পাতাগুলো একদম ছিঁড়ে ফেলতে। খুব মনোযোগ দিয়ে পড়ছে এমন একটা ভান ধরল। বারিশ ওর কাণ্ড দেখেও কিছু বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে আবার কি একটা মনে করে রুমের বাইরে চলে গেল। বারিশ রুমের বাইরে বের হতেই ঝিলমিলের দম যেন ফিরে এলো। সুযোগ হাতছাড়া না করে সে তড়িঘড়ি করে বিছানায় পড়ে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দেয় সে। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই ঝিলমিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইরান ঝেঁঝিয়ে উঠল, এই নাটকির নাতি, তুই পালালি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর? তখন তো এত কিছু ভাবিনি। আমি নিজের জালে নিজেই ফেসে গিয়েছি। আমার উদ্ধার কর বোন। আমি কিভাবে চাচ্চুকে বিয়ে করলাম? ও মাই গড, সে আমার কলেজের স্যার। ছি ছি, তুই জানিস উনি আমাকে পড়তে বসিয়েছে। বাসর রাতে খাম্পা স্যার আমাকে পড়তে বসিয়েছে। কেঁদে দিল ঝিলমিল। কি? তাই বলে পড়তে বসালো? হ্যাঁ, বাসর রাতে সবার জামাই বউকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই আমাকে বই খুলতে বলছে। এমন খাম্বা স্যার খোদা আমার কপালেই কেন দিল? শাড়ি তো তুমি খুলেই বসে আছো, নতুন করে আর কি খুলতে বলবো? আকস্মিক পুরুষালী কণ্ঠস্বরের গম্ভীর যে চমকে ওঠে কিশোরী। তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বিছানার উপর রেখে দেয় ফোন। দরজার চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতরে হেঁটে আসছে সেই রাজবাড়ি পুরুষ। ঝিলমিল কোনো মতে নিজের ভেতরে ভীতিটুকু আড়াল করে অবাধ্য গলায় বলল, আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো। যুবকের কণ্ঠস্বর অনুভূতির লেশমাত্র নেই। মেয়েটির নজর হঠাৎ লোকটার ডান হাতের দিকে গেল। সে কিছুটা কৌতূহলী ও সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে শুধালো, ওটা কি আপনার হাতে? বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ধীর পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। কোনো দ্বিধা ছাড়াই খাটের পাশেই এক হাঁটু মুড়ে বসে সুতি কাপড় মোড়ানো বরফের টুকরোটা চেপে ধরল ঝিলমিলের কপালের ঠিক সেই অংশটায়, যা কিছুক্ষণ আগে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে ফুলে উঠেছিল। বারিশের হাতের থাপ্পড়ের গালটাও লাল হয়ে আছে। ক্ষতের উপর আচমকা সেই হিমশীতল স্পর্শ লাগতেই যন্ত্রণায় কুঁকড়ে উঠে তীব্র চিৎকারে ঘর কাঁপিয়ে তুলল বালিকা। আহ, আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে। ভুরু জোড়া কুঞ্চিত হয়ে গেল বারিশের।
হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চোখের পলকে নিজের চওড়া হাতের তালু দিয়ে মেয়েটার মুখ চেপে ধরল। সেই বলিষ্ঠ বাঁধনের নিচে বাকি চিৎকারটুকু গুমড়ে মরে গেল। সে নিজের মুখটা স্ত্রীর অতি সন্নিকটে এনে তাতে দাঁত চেপে অত্যন্ত রুক্ষ স্বরে ধমকালো, এইভাবে চিৎকার করছো কেন? নিচে এখনো বাড়ির বড়রা জেগে আছে, একদম চুপ। কি ভাববে সবাই? ঝিলমিল তার মুখের ওপর থাকা হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে যন্ত্রণার চোখ মুখ কুচকে ঝাঁঝালো গলায় বলল, আপনি এটা আমার মাথার সাথে চেপে ধরছেন কেন? বাড়ির সোজা হয়ে দাঁড়ালো। অত্যন্ত কর্কশ ও ঠান্ডা গলায় জবাব দিল সে, অনেক শখ হয়েছে ধরার, তাই ধরেছি। ডিসকাস্টিং। ঝিলমিল নিজের ক্ষোভ প্রকাশের সুযোগ পেল না। হঠাৎ করেই নিচতলা থেকে ভেসে এলো তার অতি পরিচিত কণ্ঠের ডাক। তার আব্বু ডাকছেন। চেনা গলার আওয়াজ কানে পৌঁছাতে কিশোরী এক মুহূর্ত দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। বারিশ এই বিচ্ছু মেয়েটাকে কোনোভাবে আটকে রাখতে পারল না। অজ্ঞতা সেও শান্ত পায়ে তার পিছু পিছু নিচতলার দিকে গেল। লিভিং রুমে পা রাখতেই ঝিলমিলকে দেখে আলতাফ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, ওভাবে চিৎকার করছিলে কেন মা? কি হয়েছে তোমার? আর এখানে কি হয়েছে? মেয়ের কপালে আঙুল রাখলেন। তার পাশে তখন আকাশের চোখেরও একরাশ সংশয়। ঝিলমিল কিছুটা আমতা আমতা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। না আব্বু, কিছু হয়নি, এমনি। ঝিলমিলের পেছনে সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে বারিশ। তাকে দেখা মাত্রই আলতাফ চৌধুরী আশঙ্কায় এক প্রকার তেড়ে গিয়ে জামাতার মুখোমুখি হলেন। এই ছেলে, কি করেছে তুমি আমার মেয়ের সাথে? ও অমন আত্মচিৎকার করছিল কেন? বারিশ প্রথমে আর চোখে একবার আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। পরক্ষণে শ্বশুরের দিকে ফিরে ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে অত্যন্ত সহজ গলায় জবাব দিল, আপনি যা ভাবছেন ঠিক সেটাই। বাসর ঘরে ঝিলমিলের চিৎকার আর বারিশের মুখের এমন দ্বিধাহীন দ্বার্থবোধক উত্তর। লিভিং রুমে তখন বারিশের বাবা আর বড় ভাই উপস্থিত ছিলেন। ছেলের এমন বেহাইয়া ও সোজাসাপটা মন্তব্য শুনে দুই পুরুষ অস্বস্তিতে পড়ে গেলেন। ভাগ্যিস ঝর্ণা বেগম তখন নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, অন্যথায় ছেলের মুখের এমন কথা শুনে নির্ঘাত তিনি আরেক দফা জ্ঞান হারাতেন। বারিশের মুখে এমন লাগামহীন প্রতিউত্তর শুনে আলতাফ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে তার দিকে আঙুল উঁচিয়ে গর্জে উঠলেন, কি বললে তুমি? তোমার সাহস তো কম নয় বারিশ। আমার অবুঝ মেয়েটার গায়ে হাত তুলতে তোমার একটুও বাঁধলো না? বিয়ের প্রথম রাতে এই তোমার আসল রূপ? শিক্ষাদানের নামে এই বর্বরতা তুমি নিজের ঘরে করো? বিচলিত হলো না বারিশ। সে নিজের স্বভাবসুলভ উদাসীনতা বজায় রেখে অত্যন্ত নির্বিকার গলায় বলল, কি এমন করলাম আমি? আপনার মেয়ে নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছে, ওর সাথে যাই করি তাতে আপনার কি? এমন বেপরোয়া কথা শুনে আলতাফ চৌধুরীর রক্ত মাথায় চড়ে গেল। ধমকে উঠলেন, চুপ করো বেয়াদব। তুমি জানো না ওর এখনো 18 বছর হয়নি? একজন শিক্ষক হয়ে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? বারিশ এবার কিছুটা বাঁকা হাসল। শ্বশুর মশাইয়ের দিকে সোজাসুজি তাকিয়ে অত্যন্ত কর্কশ ও সাফ গলায় জবাব দিল, শিক্ষক? কে শিক্ষক? শিক্ষক আমি কলেজে, বাসায় না। আপনার মতো সব জায়গায় গিয়ে শিক্ষকতা দেখাতে পারবো না। যেখানে দেখানোর সেখানেই দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আলতাফ চৌধুরীর সহ্যের সীমা ছাড়িয়ে গেল। তিনি আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে নিজের মেয়ের হাতটা শক্ত করে টেনে ধরে বললেন, চলো মা, এখানে আর এক মুহূর্তও না। কিন্তু ঝিলমিলকে নিয়ে তিনি কদম ফেলার আগেই অপর পাশ থেকে অন্য হাতটি খপ করে ধরে ফেলল বারিশ। তার মুঠো শক্ত হয়ে বসল কিশোরের কবজাতে। সে শ্বশুরের দিকে তাকিয়ে অত্যন্ত কঠোর গলায় বলল, হাত ছাড়ুন ওর। ছাড়ুন। ছাড়বো না। তুমি ছাড়ো বেয়াদব। আমি কেন ছাড়বো? একটু আগেই তো আপনার মা ওকে আমার হাতে তুলে দিয়েছে। আপনি ছাড়ুন। ছাড়ুন। দুজনের টানাপোড়েনের মাঝখান থেকে ঝিলমিলের দুই হাত দুই দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। দুজনেই তাকে নিজ নিজ দিকে টানছে, যেন এক জীবন্ত পুতুলকে নিয়ে কাড়াকাড়ি চলছে। যন্ত্রণায় কিশোরীর চোখ মুখ কুঁকড়ে গেল। আলতাফ চৌধুরী মেয়ের হাত নিজের দিকে আরও এক দফা টেনে নিয়ে তীব্র ক্ষোভে বললেন, আমার মা দিয়েছে, আমি দেইনি।
আমার মেয়েকে আমি তোমার সাথে কখনোই থাকতে দেব না। বারিশের ঠোঁটের কোণে কুটিল হাসির রেখা ফুটে উঠেছে। আপনার মেয়ে তো থাকবে, সাথে আপনার মাও চলে আসবে। ওই তো চলে এসেছে। বাড়ির শেষ বাক্য সদর দরজার দিকে তাকিয়ে বলল। নিজের মাকে সদর দরজায় সশরীরে উপস্থিত দেখেই আলতাফ চৌধুরী অবচেতনভাবেই নিজের মেয়ের হাতটি আগলা করে ছেড়ে দিলেন। বাবার হাত ছুটে যেতেই ঝিলমিল কিছুটা টাল সামলে বারিশের দিকে সরে এলো। নূরজাহান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে আলতাফ চৌধুরীকে দেখছে। চশমাটা ঠিকঠাক করতে করতে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। তার গম্ভীর রাজকীয় চালচলনের সামনে ড্রয়িং রুমের বাকি সবাই তখন নিশ্চুপ। তিনি চঞ্চল শেহরিয়ারের মুখোমুখি হয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, সব আয়োজন করে রাখবেন, কালকে আমরা সবাই আসছি, কোনো ঝামেলা যেন না হয়। চঞ্চল শেহরিয়ার অত্যন্ত বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বললেন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ঝিলমিল দাদুভাইয়ের কোনো অযত্ন হবে না। দাদুভাই নয়, মামুনি। নূরজাহান চৌধুরী তৎক্ষণাৎ চঞ্চল শেহরিয়ারের সম্বোধনটি শুধরে দিলেন। তার একটিমাত্র শব্দে পরিষ্কার হয়ে গেল যে ঝিলমিল এখন আর এই বাড়ির কেবল নাতনি নয়, সে এখন এই গৃহের বউ। কথাটি শেষ করে তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আলতাফ চৌধুরীর বাহু ধরে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলেন। ঝিলমিল শুধু ফ্যালফ্যাল করে তার দাদিমা আর আব্বুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এদিকে আকাশ যাওয়ার আগে তার বন্ধু বারিশকে এক প্রকার জোর করেই টেনে কিছুটা দূরে নিয়ে গেল। আর যাই হোক, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। কি আশা করিসনি? তুই একটু আগেও ঝিলমিলকে বিয়ে করবি না বলে চারিদিকে লাফাচ্ছিলি, আর ঘরে নিয়ে আসতে না আসতে একদম ফুল ফর্মে বাসর করা স্টার্ট করে দিয়েছিলি। ছি ছি, চাচা শ্বশুর হিসেবে তোকে এসব কথা বলতেও আমার লজ্জা লাগছে। বারিশ এক মুহূর্তের জন্য আকাশকে দেখল, তারপর খুব বিরক্তি নিয়ে বলল, মাথা ঠিক আছে তোর? ওসব কিছুই হয়নি। হয়নি মানে? পুরো পাড়ার মানুষ বাসর ঘরে চিৎকার শুনলো, আর তুই বলছিস হয়নি? বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে ভুরু কুচকে বলল, তোর এই নোংরা মাথা একটু সাফ করবি। ও খাম্বার সাথে বাড়ি খেয়ে কপাল ফুলিয়েছে। আমি জাস্ট বরফ দিতে গিয়েছিলাম, আর ওই ডাইনোসরদের মতো চিৎকার জুড়ে দিয়েছিল। আকাশ চুপ হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। ওদের কথা শোনার আপ্রাণ চেষ্টা করছে, তবে দূরত্বের কারণে বুঝতে পারছে না। আকাশ আলতো হেসে ডেকে বলল, যাও মামনি, রুমে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ যাও মামনি, রুমে যাও। আকাশের দেখা দেখি তার পিঠাপিঠি বারিশও ভেঙানোর মতো করে একদম একই টোনে বলে উঠল। বন্ধুর মুখে এই ডাক শুনে আকাশ তৎক্ষণাৎ ভুরু কুচকে সংশোধন করে দিয়ে বলল, তুই মামনি বলছিস কেন? বারিশ কোনো উত্তর দিল না। সে উল্টে আকাশের হাতটা শক্ত করে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে ইচ্ছে করেই বেশ উচ্চস্বরে বলল, ও সরি। যাও সোনা, রুমে যাও, কিন্তু ঘুমিয়ে পড়ো না, আমি আসছি এক্ষুনি। বারিশের এই মাঝরাতে গলা উঁচিয়ে এত জোরে বলা কথা একমাত্র উদ্দেশ্য ছিল বাইরের আলতাফ চৌধুরীকে শোনানো, এবং নিজের সেই উদ্দেশ্যে সে সফলও হলো। গেটের কাছে পৌঁছানো আলতাফ চৌধুরীর কানে এই ইঙ্গিতপূর্ণ বাক্যটি পৌঁছাতে তার কান মাথা গরম হয়ে উঠল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কড়া মেজাজের মা নূরজাহান চৌধুরীর কারণে শেষমেশ আর ফিরে এসে ছেলেটাকে কিছু করতে পারলেন না। অজ্ঞতা ক্ষোভ উগরে দিয়ে তাকে চলে যেতে হলো। এদিকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা ঝিলমিল এখনো চোখ পাকিয়ে বারিশের বাইরে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। অবাক হওয়ার আর কিছুই নেই। এই লোকটা বরাবরই আস্ত অসভ্য আর নির্লজ্জ। সে রুমে যাওয়ার আগেই পুরো বাড়িতে চোখ বোলালো, যেন কাউকে খুঁজছে, তবে চোখের সামনে দেখতে না পেয়ে চলে গেল।